কূটনীতির দুনিয়ায় সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তটি হলো ঝড়ের আগের শান্ত সময়টা। যখন চারপাশটা অদ্ভুত রকম নীরব থাকে তখন বুঝতে হয় পর্দার আড়ালে এমন কিছু রান্না হচ্ছে যা পৃথিবীর মানচিত্রকে আক্ষরিক অর্থেই পাল্টে দিতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া এবং চীন সফরের সময়টাতে ঠিক এমন একটি গুমোট এবং রহস্যময় আবহই বিরাজ করছিল পুরো দক্ষিণ এশিয়ায়। সবার নজর ছিল বেজিংয়ের দিকে। ওয়াশিংটন থেকে নয়াদিল্লি সবারই হার্টবিট ছিল ঊর্ধ্বমুখী। সবাই ভাবছিল তারেক রহমান কি এমন কোনো চুক্তিতে সই করবেন যা চূড়ান্তভাবে ভারতের বিরাগভাজন করবে এবং একই সাথে আমেরিকার মতো পরাশক্তিকেও ক্ষুব্ধ করে তুলবে। ভূ রাজনৈতিক দাবার বোর্ডে বাংলাদেশ তখন হাঁটছিল একটি খাদের কিনারায় অত্যন্ত সরু দড়ির ওপর দিয়ে। সাউথ ব্লক বা নয়াদিল্লিও এই সফরের চরম চাপে ছিল। তারা ঢাকাকে শান্ত রাখার জন্য সফরের ঠিক আগেই একটি ললিপপ বা প্রলোভন ছুড়ে দিয়েছিল। ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার হঠাৎ করে ঘোষণা করলেন 28 তারিখ থেকে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে। যে ভারত গত কয়েক মাস ধরে ভিসা বন্ধ করে সীমান্তে পুশিন করে এবং বাণিজ্য বাধাগ্রস্ত করে ঢাকাকে অবরুদ্ধ করার চেষ্টা করছিল, তারা হঠাৎ ট্যুরিস্ট ভিসার দরজা খুলে দিল কেন? কারণ তারা ভয় পাচ্ছিল। তারা চাইছিল ভিসা চালুর এই টোপ দিয়ে তারেক রহমানকে কিছুটা নরম করা যায় কিনা, যাতে তিনি চীনে গিয়ে এমন কিছু না করেন যা ভারতের জন্য কাল হয়ে দাঁড়ায়। বেইজিংয়ের সফর শুরু হলো। প্রথম একদিন দুই দিন পার হয়ে গেল। পুরো বিশ্বের মিডিয়া, বিশেষ করে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কগুলো তীর্থের কাকের মতো বসেছিল ব্রেকিং নিউজের আশায়। কিন্তু কি হলো? সবাই দেখলো দুই দেশের মধ্যে অত্যন্ত সাধারণ কিছু MOU বা সমঝোতার স্মারক স্বাক্ষরিত হচ্ছে। কারোর মধ্যেই তেমন কোনো ভাবান্তর নেই। সবাই ভাবলো কোথায় সেই বহুল আলোচিত তিস্তা মহাপরিকল্পনা যা নিয়ে ভারতের এত টেনশন ছিল? কোথায় পদ্মা ব্যারেজ? কোথায় দ্বিতীয় যমুনা সেতু বা দ্বিতীয় পদ্মা সেতুর ঘোষণা? এমনকি দেশের অর্থনৈতিক সংকট কাটাতে চীন যে বিশাল কোনো অনুদান বা লোন দেবে তারও তো কোনো ঘোষণা এলো না। ভারতীয় মিডিয়াগুলো স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করলো। তারা ভাবলো, যাক বাবা, বাঁচা গেল। তারেক রহমান হয়তো ভারতের চাপ আর আমেরিকার ভয়ের কারণেই চীন থেকে খালি হাতে ফিরে আসছেন। সাউথ ব্লকের কর্তারা হয়তো নিশ্চিন্ত মনে কফিতে চুমুক দিচ্ছিলেন, কিন্তু তারা জানতো না তারা আসলে এক ভয়ঙ্কর মায়াজালের শিকার হয়েছেন। তারা জানতো না ড্রাগন যখন শিকার করে তখন সে কোনো শব্দ করে না, সে একেবারে শেষ মুহূর্তেই ছোবল মারে। সফর প্রায় শেষ। ঠিক যেদিন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উদ্দেশ্যে বিমানে ওঠার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই বেইজিংয়ের গ্রেট হল থেকে এমন একটি ঘোষণা ভেসে এলো যা আক্ষরিক অর্থেই পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটালো। একটি বিশাল ঘোষণা, সবাই চমকে গেল। কি সেই ঘোষণা? মিয়ানমারকে যুক্ত করে মিয়ানমারের ভেতর দিয়ে চীন বাংলাদেশ বাণিজ্য এবং ইকোনমিক করিডোর চালু করা হবে। মুহূর্তের মধ্যে পুরো বিশ্বের কূটনৈতিক মহল বুঝে গেল এটি কোনো সাধারণ কানেক্টিভিটি বা রাস্তাঘাট বানানোর প্রজেক্ট নয়। এটি হলো একটি বিশাল ঘটনা, একটি গেম চেঞ্জার। অনেকের কাছে মনে হতে পারে কি এমন একটা কানেক্টিভিটি? একটা রাস্তাই তো না। এই কানেক্টিভিটি মানে কি তা বুঝলে সাউথ ব্লকের কর্তাদের রাতের ঘুম হারাম হতে বাধ্য। এই কানেক্টিভিটি মানে হলো টোটাল মিয়ানমার হয়ে সোজা চীন, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া এবং ভিয়েতনামের এক বিশাল দুয়ার বাংলাদেশের জন্য খুলে যাওয়া। বাংলাদেশ এতদিন ভারতের পেটের ভেতর অবরুদ্ধ ছিল। আমাদের স্থল পথে অন্য কোনো দেশের সাথে বাণিজ্যের সুযোগ ছিল না। কিন্তু আজ মিয়ানমারকে ব্যবহার করে চীনের সাথে যে সরাসরি পথ তৈরি হতে যাচ্ছে তা বাংলাদেশের অর্থনীতিকে এক লাফে আসিয়ান এবং পূর্ব এশিয়ার বিশাল হাইওয়ের সাথে যুক্ত করে দিল। এই করিডোরের সবচেয়ে বিস্ময়কর এবং মাস্টার মাইন্ড দিকটি হলো রোহিঙ্গা সংকট সমাধান। গত 7 বছর ধরে রোহিঙ্গা সমস্যা বাংলাদেশের জন্য এক গলার কাটা। আমরা সারা বিশ্বের দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, জাতিসংঘে কেঁদেছি, কিন্তু কোনো লাভ হয়নি। কারণ মিয়ানমারের জান্তা সরকার কারো কথাই শোনে না। কিন্তু মিয়ানমার কার কথা শোনে? মিয়ানমারের জান্তা থেকে শুরু করে আরাকান আর্মি সবারই রিমোট কন্ট্রোল রয়েছে চীনের হাতে। যখন মিয়ানমার এই ইকোনমিক করিডোরের সাথে যুক্ত হয়ে যাবে, যখন তাদের নিজেদের ভূখণ্ডের ওপর দিয়ে চীনের $1 ট্রিলিয়ন বাণিজ্য প্রবাহিত হবে, তখন মিয়ানমারকে শান্ত রাখা চীনের জন্য একটি ভূ রাজনৈতিক বাধ্যবাধকতা হয়ে দাঁড়াবে। চীন যদি চায় যে বাংলাদেশ এই করিডোরে রাজি থাকুক, তবে চীন নিজেই উদ্যোগ নিয়ে এই রোহিঙ্গা সংকট মিটিয়ে ফেলবে। চীন ভালো করেই জানে রোহিঙ্গা সমস্যা জিয়ে রেখে এই করিডোর সফল করা সম্ভব নয়। তাই এই করিডোর চুক্তির মাধ্যমে বাংলাদেশ আসলে এক ঢিলে 3 পাখি মারল। চীনের সাথে সরাসরি বাণিজ্য পথ তৈরি হলো, ভারতের স্থল বাণিজ্যের উপর নির্ভরতা চিরতরে শেষ হলো এবং রোহিঙ্গা প্রত্যাবর্ষণের গ্যারেন্টি চীনের ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো।
এই করিডোর শুধু অর্থনৈতিক বা বাণিজ্যিক নয়, এর সাথে জড়িয়ে আছে চরম সামরিক নিরাপত্তা। যখন চীনের পণ্য এবং বিনিয়োগ এই করিডোর দিয়ে বাংলাদেশের মোংলা বা চট্টগ্রাম সমুদ্র বন্দরে পৌঁছাবে, তখন এই পুরো রুটের নিরাপত্তা নিশ্চিত করা চীনের জন্য এক পরম দায়িত্ব হয়ে দাঁড়াবে। অর্থাৎ এই রুটের দুই প্রান্ত চীন এবং বাংলাদেশ দুজনেই এক অলিখিত সামরিক এবং কৌশলগত সুরক্ষার ছাদ উপভোগ করবে। আর এই পুরো স্থল যোগাযোগ এবং সমুদ্র বন্দর সবকিছু যদি চীনের লজিস্টিক চেইনের সাথে যুক্ত হয়ে যায়, তবে ভারতের কি অবস্থা হবে? সবচেয়ে বড় টেনশনের জায়গা কিন্তু এখন ভারতের ভেতরে এখন রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে। কি হয়ে গেল এটা? তারা ভাবছিল হয়তো সামরিক সহযোগিতা, সামরিক চুক্তি বা তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে। তারা আমেরিকা এবং পশ্চিমাদের সাথে মিলে তিস্তা বা সামরিক চুক্তি আটকানোর সব প্রস্তুতি নিয়ে রেখেছিল। কিন্তু তারেক রহমান এবং শি জিনপিং অত্যন্ত সুকৌশলে ওই বিতর্কিত ইস্যুগুলোকে আপাতত সাইড লাইনে রেখে এমন একটি বিষয় সামনে নিয়ে এলেন যাতে কারো আপত্তি করার কোনো গ্রাউন্ডই রইল না। এটি একটি অর্থনৈতিক করিডোর। এখানে সরাসরি কোনো সামরিক চুক্তির নাম নেই, কিন্তু এর ইম্প্যাক্ট বা প্রভাব যে কোনো সামরিক চুক্তির চেয়েও কয়েক হাজার গুণ বেশি। বাংলাদেশ কেন এই বিকল্প রাস্তার জন্য মরিয়া ছিল? ভারত গত কয়েক মাস ধরে বলতে গেলে বাংলাদেশকে আক্ষরিক অর্থেই অবরুদ্ধ করে ফেলছিল। তারা কখনো সীমান্ত বাণিজ্য বন্ধ করে দিচ্ছিল, কখনো ভিসা আটকে দিচ্ছিল, আবার কখনো রাতের অন্ধকারে বর্ডারের নানা প্রান্ত দিয়ে পুশিন ঘটাচ্ছিল। একটি স্বাধীন রাষ্ট্রকে চারদিক থেকে চেপে ধরে শ্বাসরোধ করার এই যে ভারতীয় উৎপাত, তা থেকে বাঁচতে বাংলাদেশের একটি বিকল্প লাইফলাইন দরকার ছিল। আমাদের এমন একটি ভিন্ন দেশ দরকার ছিল যেখানে ভারতের মতোই আমরা সহজে বাণিজ্য এবং অর্থনৈতিক লেনদেন করতে পারবো। আর ঠিক সেই জায়গায় ভারতের শূন্যস্থান পূরণ করতে সামনে চলে এলো চীন। এটি বাংলাদেশের জন্য এক বিশাল পাওনা। যে মিয়ানমার চীনের বন্ধু, কিন্তু বাংলাদেশের সাথে যাদের সম্পর্ক বৈরী শুধুমাত্র রোহিঙ্গা ইস্যুতে, সেই মিয়ানমারকে আজ চীন নিজেই বাংলাদেশের সাথে এক টেবিলে বসিয়ে দিল। চীনের সাথে এই ইকোনমিক করিডোরের চিন্তা কি আজ নতুন? না, চীন অনেকবারই এই চিন্তা করেছে, কিন্তু ভারতের কারণে কি এটা কখনো সম্ভব ছিল? শেখ হাসিনা সরকারের কাছে এমন একটা প্রস্তাব দেওয়া চীনের জন্য এক অসম্ভব ব্যাপার ছিল। চীন খুব ভালো করেই জানতো যে হাসিনা সরকার কখনোই ভারতের অমতে এমন কোনো মেগা প্রজেক্টে সই করবে না। মনে করে দেখুন, শেখ হাসিনা তো ভালো করেই জানতেন যে ভারতের সাথে তিস্তা নদীর পানি বন্টন চুক্তি কোনোভাবেই সম্ভব না। তখন চীন নিজ থেকে এগিয়ে এসেছিল। তারা বলেছিল, আমরা তোমাদের তিস্তা ব্যারেজ করে দেব, তিস্তার কাছাকাছি এমন একটা বিশাল জলাধার করে দেব যেখানে সারা বছর সেচের কাজ হবে, পানির কোনো অভাব থাকবে না। কিন্তু কি হলো? সেখানেও ভারত বাগড়া দিল, আর শেখ হাসিনার ভারতের সেই আপত্তির কাছে মাথা নত করে তিস্তা প্রজেক্ট থেকে সরে এলেন। যে সরকার ভারতের আপত্তির কারণে নিজেদের দেশের কৃষকদের বাঁচাতে একটি ড্যাম করতে পারে না, সেই সরকারের কাছে চীন কিভাবে আশা করবে যে তারা মিয়ানমার দিয়ে ইকোনমিক করিডোর স্থাপন করবে? তারা তো এটা চিন্তাই করতে পারতো না। কিন্তু এখন চীন এই চিন্তা করতে পারছে। কেন? কারণ 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের ভূ রাজনৈতিক দাবার বোর্ড সম্পূর্ণ লণ্ডভণ্ড হয়ে গেছে। এখন চীনের তরফ থেকে যেমন একটি অনুকূল পরিবেশ তৈরি হয়েছে, তেমনি বাংলাদেশের তরফ থেকেও একটি স্বাধীন এবং মেরুদণ্ড সোজা রাখার অবস্থান তৈরি হয়েছে। বাংলাদেশ খুব ভালো করেই জানে যে ভারত কিভাবে নানাভাবে বাংলাদেশ থেকে তাদের সুবিধা মতো সবকিছু আদায় করে নিয়েছে। ট্রানজিট থেকে শুরু করে করিডোর সব নিয়েছে ভারত। কিন্তু যখন বাণিজ্যের কথা এসেছে, তখন দেখা গেছে বাণিজ্যের ভারসাম্য একেবারেই ভারতের অনুকূলে। ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ব্যাপক এবং অমানবিক। বাংলাদেশ যখন স্থল বন্দর ব্যবহার করে ভারতে কিছু রপ্তানি করতে চায়, তখন তারা অ্যান্টি ড্যাম্পিং ডিউটি থেকে শুরু করে হাজারো অশুল্ক বাধা তৈরি করে। আর 5 আগস্টের পট পরিবর্তনের পর তারা তো সেই সামান্য সুবিধাটুকুও কেড়ে নিয়েছে। সুতরাং বাংলাদেশের জন্য একটি বিকল্প রুট শুধু দরকারই ছিল না, এটা ছিল আমাদের বেঁচে থাকার প্রশ্ন। এমন একটি জায়গা দরকার ছিল যেখানে বাংলাদেশ সহজে বাণিজ্য এবং বিনিয়োগ করতে পারে। সেই রুদ্ধদ্বার পথটা আজ এক ধাক্কায় খুলে দিল চীন। ফলে এক অর্থে এই ঘোষণার মধ্য দিয়ে ভারত কিন্তু চরমভাবে ধরাশায়ী হলো, ভালো মতোই ধরাশায়ী হলো। রাত গভীর হচ্ছে। বেইজিংয়ের আকাশে হয়তো আজ বিজয়ের আলো। তারেক রহমান তার প্রতিনিধি দল নিয়ে দেশে ফিরছেন। তিনি হয়তো কোনো সামরিক চুক্তির কাগজ হাতে ঝুলিয়ে আনেননি। তিনি হয়তো তিস্তা নিয়ে ভারতের সাথে সরাসরি সংঘাতে জড়াননি। কিন্তু তিনি এমন একটি করিডোরের নীল নকশা নিয়ে ফিরছেন যা ভারতের পুরো অ্যাক্ট ইস্ট পলিসি এবং শিলিগুড়ি করিডোরের অহংকারকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। একটি রাজনৈতিক এবং ভূ কৌশলগত থ্রিলার আজ তার সবচেয়ে চরম এবং শ্বাসরুদ্ধকর ক্লাইম্যাক্সে এসে দাঁড়িয়েছে। দাবার বোর্ডে ভারত হয়তো ভেবেছিল তারা ভিসা চালুর ললিপপ দেখিয়ে
ঢাকাকে বশ করে ফেলেছে, কিন্তু ঢাকা তাদের সেই ললিপপ পকেটে পুরে সোজা ড্রাগনের ডেরায় গিয়ে এমন এক চুক্তি করে এলো যা ভারতের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলে দিল। এই মেগা করিডোর নিয়ে নিশ্চয়ই আগামী দিনে বিশ্ব রাজনীতিতে এক বিশাল ঝড় উঠবে, আলোচনার ঝড় উঠবে। আমেরিকা এবং পশ্চিমাদের প্রতিক্রিয়াও হয়তো আসবে, এবং অবশ্যই ভারতের প্রতিক্রিয়াও খুব দ্রুতই বোঝা যাবে। সাউথ ব্লক কি এই চরম পরাজয় নীরবে হজম করবে, নাকি তারা নতুন কোনো ষড়যন্ত্রের জাল বুনবে? সাসপেন্স এখন তুঙ্গে, অপেক্ষা কেবল আগামী দিনগুলোর। কারণ ইতিহাসের এই নতুন অধ্যায়ে বাংলাদেশ আর কোনো অসহায় শিকার বা ভারতের পেছনের উঠোন নয়। বাংলাদেশ এখন দাবার বোর্ডের এক অপ্রতিরোধ্য গেম চেঞ্জার হয়ে বিশ্বমঞ্চে পদার্পণ করছে। সাউথ ব্লকের দম্ভ কিভাবে মাটিতে মিশে যায় তা দেখার জন্য প্রহর গুনছে পুরো দক্ষিণ এশিয়া।